ক্লাস 12 তোমাদের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ইনঅর্গানিক কেমিস্ট্রি কোঅর্ডিনেশন কম্পাউন্ড বা কমপ্লেক্স কম্পাউন্ড সেটা সম্পর্কে বলবো। তোমরা কতগুলো লবণ জানো, যেমন প্রথম লবণ কতগুলো নাম বলছি, যেমন পটাশিয়াম সালফেট, অ্যামোনিয়াম সালফেট, ফেরাস সালফেট। ঠিক আছে, এই সমস্ত প্রথম লবণগুলো তাদের যদি নির্দিষ্ট ভরের বা সংকেত ভরের অনুপাতে যুক্ত হয়ে জলীয় দ্রবণে যে লবণ তৈরি করবে সেটাকে আমরা যুগ্ম লবণ বা দ্বৈত লবণ জানি। এটাকে ডাবল সল্ট বলে। যেমন একটা ডাবল সল্টের উদাহরণ দিচ্ছি, মোল লবণ। মোল লবণের সংকেত কি? ফেরাস সালফেট, অ্যামোনিয়াম সালফেট NH4 6H2, হেক্সাহাইড্রেট, এটাকে আমরা মোল লবণ বলি। আর একটা হচ্ছে সাধারণ আলম বা ফটকিরি। এটা কি? K2SO4 Al2SO4 24H2। এরা কেন ডাবল সল্ট? কারণ এখানে দেখা যাচ্ছে যে এই সমস্ত যে প্রথম লবণগুলো তাদের নির্দিষ্ট সংকেত অনুপাতে যুক্ত হয়েছে, তাহলে সেখান থেকে প্রত্যেকটা আয়নে আলাদা আলাদা অস্তিত্ব আছে। সেই জন্য এটাকে আমরা বলি ডাবল সল্ট বা যুগ্ম লবণ। যেমন মোল লবণ থেকে যে আয়নগুলো উৎপন্ন হচ্ছে সেটা আমি লিখছি, দেখো, FeSO4 NH4 6H2। এখান থেকে ফেরাস আয়ন সালফেট আয়ন উৎপন্ন হলো, এখান থেকে অ্যামোনিয়াম আয়ন প্লাস সালফেট আয়ন উৎপন্ন হলো। তাহলে এখানে দেখা যাচ্ছে এই ফেরাস আয়ন, অ্যামোনিয়াম আয়ন, সালফেট আয়ন প্রত্যেকটার অস্তিত্ব আছে। কীভাবে বুঝবো? তাহলে তোমাদেরকে ল্যাবরেটরিতে একটা টেস্ট করতে হবে। মনে করো 3টে টেস্ট টিউব নিচ্ছি, দেখতে পাচ্ছ 3টে টেস্ট টিউব। 3টে টেস্ট টিউবে এই মোল লবণে প্রত্যেকটা দ্রবণ নিচ্ছে আলাদা আলাদা করে। এবার আমরা এই যে দ্রবণগুলোকে নিলাম টেস্ট টিউবে, এই 3টে আয়নের অস্তিত্ব কীভাবে বুঝবো? তাহলে ফেরাস আয়ন টেস্ট করার জন্য প্রথমে এর মধ্যে সামান্য মোল লবণের দ্রবণ নিলাম, জলীয় দ্রবণ, তাতে H2SO4 যোগ করলাম এবং পটাশিয়াম ফেরিসায়ানাইড K3FeCN6 যোগ করলাম। তাহলে যদি দ্রবণটা নীল হয়ে যায়, দেখতে পাচ্ছ নীল কালার করে দিচ্ছি, নীল বর্ণ, তাহলে বুঝতে হবে যে এর মধ্যে আয়রন আয়ন আছে। তাহলে আয়রনে আলাদা করে অস্তিত্ব আমি পেয়ে গেলাম। এবার দ্বিতীয় নমুনাটিতে যদি আমি বাইরে থেকে সোডিয়াম হাইড্রোক্সাইডের লঘু দ্রবণ দিয়ে নেসলার বিকারক কি? K2HgI4। তাহলে এখানে দেখবে তামাটে অদক্ষেপ করছে, তামাটে কালারের অদক্ষেপ এঁকে দিচ্ছে। তাহলে এখান থেকে তুমি অ্যামোনিয়াম আয়নের অস্তিত্ব বুঝতে পারবে, NH4+ আয়ন। আর তৃতীয় নমুনাতে যদি তুমি বাইরে থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড চালনা করে বেরিয়াম ক্লোরাইড দ্রবণ দাও, তাহলে বেরিয়াম সালফেটের সাদা অদক্ষেপ পড়বে। তাহলে সেখান থেকে আমি সালফেট আয়নের অস্তিত্ব বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে যুগ্ম লবণ বা দ্বৈত লবণ। তাহলে প্রত্যেকটা আয়ন আলাদা আলাদা অস্তিত্ব আছে, ফেরাস আয়ন, সালফেট 2- আয়ন, অ্যামোনিয়াম আয়ন, এই জন্য এগুলোকে বলা দ্বৈত লবণ। কিন্তু কমপ্লেক্স কম্পাউন্ড কি, যেটা তোমাদের আজকে কোঅর্ডিনেশন কম্পাউন্ড বলবো, সেটা কিন্তু আলাদা। সেটা কি? মনে করো ফেরাস সায়ানাইডকে 4KCN পটাশিয়াম সায়ানাইডের সঙ্গে বিক্রিয়া করা, তাহলে K4FeCN6 একটা লবণ তৈরি হবে। এই লবণটা আয়নিত হয়ে 4K প্লাস FeCN6 4- এই যে আয়নটা উৎপন্ন হবে, এর মধ্যে কিন্তু তুমি এই যে ফেরাস আর সায়ানামাইড এদের আলাদা আলাদা অস্তিত্ব পাবে না। এটা একটা নতুন আয়ন তৈরি হচ্ছে, এটা কি আমরা বলি কমপ্লেক্স আয়ন। ঠিক আছে, সেটা তৃতীয় বন্ধনী ব্র্যাকেটের মধ্যে দেখানো হয়েছে। তাহলে এখানে পটাশিয়াম আয়নটাকে তুমি আলাদা করে ল্যাবরেটরিতে টেস্ট করতে পারবে, কিন্তু আয়রন টেস্টটা যে তুমি আগে দেখালাম দ্বৈত লবণের ক্ষেত্রে যেভাবে নীল অদক্ষেপ, সেটা কিন্তু পাবে না। সায়ানামাইড টেস্টটাও তুমি করতে পারবে, কিন্তু এটা একটা নতুন আয়ন তৈরি হলো, যে আয়নটা আলাদা করে অস্তিত্ব আছে, সেটাই হচ্ছে কমপ্লেক্স আয়ন। এরকম আরও কমপ্লেক্স আয়ন তোমাদের উদাহরণ দিচ্ছি, কোবাল্টের সঙ্গে F6 3- এর একটা কমপ্লেক্স আয়ন, কোবাল্টের সঙ্গে NH3 3+ এর একটা কমপ্লেক্স আয়ন। এখানে কোবাল্টের আলাদা অস্তিত্ব নেই, ফ্লোরাইডেরও আলাদা অস্তিত্ব নেই, এখানে কোবাল্টেরও আলাদা অস্তিত্ব নেই, এখানে অ্যামোনিয়ারও কোনো আলাদা অস্তিত্ব নেই। এগুলো হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড, এবং এই যে আয়নগুলো তৈরি হচ্ছে এই আয়নগুলোকে বলা হয় কমপ্লেক্স আয়ন।
তাহলে তোমরা কমপ্লেক্স কম্পাউন্ড কোঅর্ডিনেশন কম্পাউন্ডটা বুঝতে পারছো। এখানে দেখতে পাচ্ছ আয়রন, কোবাল্ট, পটাশ, যে সমস্ত ফেরাস, এই যে মলিকিউলগুলো কমপ্লেক্স কোঅর্ডিনেশন কম্পাউন্ড তৈরি করছে, এরা অলওয়েজ ডি ব্লক এলিমেন্ট, অর্থাৎ সন্ধিগত মৌলগুলো পর্যায় সারণীতে, যেমন আধুনিক পর্যায় সূত্র শিখেছ যে ডি ব্লক যে আছে সেটা সন্ধিগত মৌল, তারাই এই সমস্ত ডাবল সল্ট ও কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করে। এবার আসছি আমরা এগুলো হচ্ছে, এবার একটা বলি ইমপারফেক্ট কমপ্লেক্স আর পারফেক্ট কমপ্লেক্স। এই সমস্ত যে কমপ্লেক্স আইনগুলো লিখেছি এরা হচ্ছে পারফেক্ট কমপ্লেক্স। এখন একটা ইমপারফেক্ট কমপ্লেক্স কম্পাউন্ড কি, মনে করো K2CdCN4, ঠিক আছে। এই কম্পাউন্ডটা আয়নিত হয়ে কী হবে, 2K প্লাস CdCN4 2-। এই যে আয়নটা তৈরি হলো এটা কমপ্লেক্স আয়ন, তোমরা জানলে। কিন্তু এখানে যদি আমি এই ক্যাডমিয়াম আর সায়ানাইড আলাদা করে অস্তিত্ব বুঝতে পারি, তাহলে সেইটা কমপ্লেক্স আয়ন হবে না। অর্থাৎ এইটা যদি হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করা হয়, তাহলে ক্যাডমিয়াম সালফাইডে কালো দক্ষেপ পড়ে যাবে, অর্থাৎ ক্যাডমিয়াম আলাদা করে অস্তিত্ব দেখা যাবে। সেই জন্য এইটা খুঁত বিশিষ্ট, যেটাকে বলে ইমপারফেক্ট কমপ্লেক্স। সেই জন্য এটা কমপ্লেক্স আয়ন হওয়া সত্ত্বেও, যেহেতু ক্যাডমিয়াম আয়নটা আলাদা করে অস্তিত্ব দেখাচ্ছে হাইড্রোজেন সালফাইডের সঙ্গে বিক্রিয়া করে ক্যাডমিয়াম সালফাইড, সেই জন্য এটা ইমপারফেক্ট কমপ্লেক্স বা খুঁত বিশিষ্ট কমপ্লেক্স। আর এই সমস্ত কমপ্লেক্সগুলো পটাশিয়াম, হেক্সা, সায়ানোফেরেট, ঠিক আছে, এটা হচ্ছে হেক্সা, ফ্লুরাইড, কোবাল্ট, তারপর হচ্ছে হেক্সা অ্যামিন, কোবাল্ট, এরা হচ্ছে পারফেক্ট কমপ্লেক্স। ওকে, এবার আসছি তোমাদের বার্নার থিওরি। কোঅর্ডিনেশন কম্পাউন্ডের গঠন সম্পর্কে বিজ্ঞানী অ্যালফ্রেড বার্নার যে তথ্যটা দিয়েছিলেন সেটাই হচ্ছে বার্নার থিওরি। ধরি একটা উদাহরণ দিচ্ছি, K4Fe-CN6। এখানে দেখতে পাচ্ছ যে কমপ্লেক্স আয়নটা তৃতীয় বন্ধনের মধ্যে দিয়েছি, তাহলে এই কমপ্লেক্স আয়নটা আয়নিত হচ্ছে, কমপ্লেক্স কম্পাউন্ডটা আয়নিত হয়ে কী হলো, Fe-CN6 4-। এখানে যে সেন্ট্রাল অ্যাটমটা আছে এটা হচ্ছে ধাতব পরমাণু, তার সঙ্গে যে 6টা সায়ানামাইড যুক্ত আছে সেটাকে আমরা কি বলি সেটা পরে জানবো, তবু বলে দিচ্ছি লিগ্যান্ড। আর 4- আয়ন, এই যে গঠনটা দেখা যাচ্ছে, এই গঠনে এই সেন্ট্রাল অ্যাটমটা অর্থাৎ আয়রনটা দুটো স্তরে আছে, সেটাই হচ্ছে বার্নার থিওরি। 1 নম্বর স্তরকে বলে যে মুখ্য শক্তি স্তর, মুখ্য স্তর, যেটা আয়নাইজেবল। তাহলে 1 নম্বর স্তর হচ্ছে আয়নাইজেবল স্টেট, স্টেট। আর 2 নম্বর হচ্ছে নন আয়নাইজেবল স্টেট। একটা হচ্ছে আয়নাইজেবল স্টেট হচ্ছে মুখ্য স্তর, এটা হচ্ছে 2 নম্বরটা হচ্ছে গৌণ স্তর। আমরা এবার মুখ্য স্তর আর গৌণ স্তরটা কীভাবে বুঝবো। মুখ্য স্তরটা দেখো, এখানে দেখতে পাচ্ছ Fe-CN6 4- যে আয়নটা আছে, এইটার সঙ্গে পটাশিয়াম আয়নটা যেটা আছে, এই পটাশিয়াম আয়নটা হচ্ছে মুখ্য শক্তি স্তরে আছে, অর্থাৎ এটা জলীয় দ্রবণে আয়নাইজেবল, অর্থাৎ জলীয় দ্রবণে এটা মুভমেন্ট করে, ঠিক আছে। আর তৃতীয় বন্ধনীর মধ্যে যেটা আছে সেন্ট্রাল অ্যাটম আয়রন, দেখতে পাচ্ছ এখানে Fe, এই Feর সঙ্গে সায়ানামাইড আছে, এইটা হচ্ছে গৌণ স্তর, এটা নন আয়নাইজেবল স্টেট। এখানে সেন্ট্রাল অ্যাটম ধাতবের সঙ্গে যে সায়ানামাইড যুক্ত আছে লিগ্যান্ড, এই লিগ্যান্ডগুলো দিয়ে এখানে গৌণ স্তরটা বোঝানো হয়। অর্থাৎ এই যে 6টা সায়ানামাইড যেটা, এটাকে বলা হয় কোঅর্ডিনেশন নাম্বার, অর্থাৎ সর্বাঙ্ক, কোঅর্ডিনেশন নাম্বার CN, এটাকে বলা হয় সর্বাঙ্ক। আর আয়নাইজেবল স্তর দিয়ে আমরা জারণ সংখ্যাকে নির্দেশ করি, অর্থাৎ সেন্ট্রাল অ্যাটমটা কত জারিত স্তর আছে সেইটা আমরা জানতে পারবো। বার্নার থিওরি আর একটা উদাহরণ দিচ্ছি, CONH3 6Cl3, ঠিক আছে। এই কম্পাউন্ডটা দেখো তোমরা ভালো করে ফলো করো, এই যে Cl3টা আছে, এইটা হচ্ছে 3Cl- আয়নে মুভমেন্ট করছে, অর্থাৎ এটা জলীয় দ্রবণে আয়নিত অবস্থায় আছে, এটা হচ্ছে আয়নাইজেবল স্টেট। আর এই যে তৃতীয় বন্ধনীতে আছে কোবাল্টকে ঘিরে যে 6টা অ্যামিন গ্রুপ আছে, এইটা হচ্ছে নন আয়নাইজেবল স্টেট, নন আয়নাইজেবল স্টেট, ঠিক আছে। তাহলে এখানে কোবাল্টের জারণ সংখ্যা, এখানে যেহেতু 3Cl-, তাহলে এটা যদি 3Cl- তাহলে 3+ হবে, তাহলে কোবাল্ট 3 জারণ সংখ্যা বিশিষ্ট একটা ধনাত্মক পরমাণু, ঠিক আছে। সেটা কোবাল্টের 3 জারণ সংখ্যা নির্দেশ করছে। আর এখানে অ্যামোনিয়া যে 6টা আছে, এখানে কোবাল্টের কোঅর্ডিনেশন নাম্বার বা সর্বাঙ্ক
সমান 6, এটা সর্বাঙ্ককে নির্দেশ করছে। তাহলে গৌণ স্তরটা সর্বাঙ্ককে নির্দেশ করে, অর্থাৎ কোঅর্ডিনেশন নাম্বার নির্দেশ করে, আর মুখ্য ষষ্ঠী স্তর যেটা আয়নাইজেবল স্টেট সেইটা তার জারণ সংখ্যাকে অর্থাৎ অক্সিডেশন নাম্বার, এটা হচ্ছে অক্সিডেশন নাম্বার নির্দেশ করে। তাহলে অক্সিডেশন নাম্বার হচ্ছে 3, এটা আমরা জানতে পারলাম বার্নার থিওরি অনুযায়ী, আলফ্রেড বার্নার। ওকে, এবার আসবো আমরা অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল মেটাল অ্যাটম। আমি কতগুলো কমপ্লেক্স কম্পাউন্ড দিয়েছি, তাদের এই যে সেন্ট্রাল মেটাল, এখানে প্লাটিনাম, এখানে কোবাল্ট, এখানে আয়রন, এখানে আয়রন, এখানে প্লাটিনাম, এদের আমি অক্সিডেশন নাম্বার কীভাবে নির্দেশ করব। প্রথমে দেখো এই কমপ্লেক্স কম্পাউন্ডটাকে আয়নিত করবে ফার্স্ট, তাহলে NH3 Cl, এটা যেহেতু 3Cl মাইনাস, তাহলে এটা হচ্ছে 3+, ঠিক আছে। তাহলে এই যে প্লাটিনাম আয়নটার অক্সিডেশন নাম্বার বার করবো, তাহলে প্লাটিনামের অক্সিডেশন নাম্বার প্লাস অ্যামোনিয়া 5 ইন্টু অ্যামোনিয়ার অক্সিডেশন নাম্বার হচ্ছে 0 প্লাস ক্লোরিন হচ্ছে -1 সমান +3, ঠিক আছে। তাহলে প্লাটিনাম সমান +3 + 1 সমান 4, সেই জন্যে প্লাটিনামের অক্সিডেশন নাম্বার হবে রোমান হরফে লিখতে হবে 4। এইভাবে আমরা কমপ্লেক্স কম্পাউন্ডের অক্সিডেশন সেন্ট্রাল অ্যাটমের অক্সিডেশন নাম্বার বার করব। এবার আসছি কোবাল্টের সঙ্গে দেখো ক্লোরিন অ্যামোনিয়া NO2+, এটা আছে। তাহলে কোবাল্টে কোঅর্ডিনেশন নাম্বার বার করবো, অক্সিডেশন নাম্বার কীভাবে বার করবো, তাহলে কোবাল্ট ক্লোরিনের -1, অ্যামোনিয়া 4 ইন্টু 0, অ্যামোনিয়ার 0, এখানে NO2টা কোন আধানে আছে সেটা তোমাকে জানতে হবে। তাহলে NO2টাকে যদি মনে করি +1 স্তরে আছে, তাহলে 0 স্তর ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এইটা কি হবে সেটা তোমাকে বার করতে হবে। এখানে NO2টা -1 স্টেটে জারণ সংখ্যা, তাহলে এটা -1 জারণ সংখ্যা সমান এটা +1, তাহলে কোবাল্ট হয়ে গেল -2 সমান +1, তাহলে কোবাল্ট সমান +1 + 2 সমান 3, তাহলে কোবাল্ট হচ্ছে 3 নাম্বার জারণ সংখ্যা বিশিষ্ট ধাতব পরমাণু, ঠিক আছে। এবার আসছি K3FeCN5NO, তাহলে এই আয়রনের জারণ সংখ্যা আমি বার করব। তাহলে এই কমপ্লেক্স কম্পাউন্ডটা কোন কীভাবে আয়নে আছে তোমরা বার করে নাও, 3K+ FeCN5NO, তাহলে 3 মাইনাস আছে, তাহলে এই আয়রনে বার করব। তাহলে আয়রন প্লাস সায়ানামাইড 5 ইন্টু সায়ানামাইডে -1 জারণ সংখ্যা, NO যদি এটা নাইট্রোসিল হয় তাহলে এর 0 সমান -3, তাহলে Fe সমান -3 + 5 সমান 2, তাহলে +2 জারণ সংখ্যা, তাহলে এটা হলো আয়রন ফেরাস, অর্থাৎ ফেরাস রূপে আছে, ঠিক আছে। এখানে আর একটা কম্পাউন্ড এঁকেছি, সেটা আমি দেখাচ্ছি প্লাটিনাম লিখলাম NO2 -1 জারণ সংখ্যা, Cl -1 জারণ সংখ্যা, অ্যামোনিয়ার 4টে, 4 ইন্টু 0, অর্থাৎ এর জারণ সংখ্যা 0, এটা যেহেতু 2 মাইনাস, এটা তাহলে 2+, তাহলে এর +2, তাহলে প্লাটিনাম হয়ে গেল +2 -2 + 2 সমান 4, তাহলে এইটা হচ্ছে প্লাটিনাম 4। ঠিক সেইভাবে এই আয়রনের এই যে কম্পাউন্ডটা দিয়েছি এটা তোমরা বার করে দেখবে 3 নাম্বার জারণ সংখ্যা বিশিষ্ট মৌল, ঠিক আছে। তাহলে এই অক্সিডেশন নাম্বার বার করার দরকার আছে, তবেই তুমি এই অক্সিডেশন নাম্বার বার করে এই কমপ্লেক্স কম্পাউন্ডগুলোর স্ট্রাকচার ভিভিটি ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী তুমি আঁকতে পারবে, ঠিক আছে। এবার আসছি লিগ্যান্ড কি, তোমরা এখানে দেখেছো কমপ্লেক্স আয়নের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ সায়ানামাইড 6টা আছে, অর্থাৎ যে সমস্ত পরমাণু ধনাত্মক হতে পারে, ক্যাটায়নিক যেটাকে বলা হয়, বা অ্যানায়নিক হতে পারে, বা পোষম হতে পারে, যেটা ধাতব পরমাণুর সঙ্গে যুক্ত থাকে সেটাকে আমরা লিগ্যান্ড বলি। এই লিগ্যান্ডকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করি, মোনোডেন্টেড লিগ্যান্ড, বাইডেন্টেড লিগ্যান্ড, তারপর হচ্ছে ট্রাইডেন্টেড, টেট্রাডেন্টেড, পেন্টাডেন্টেড, হেক্সাডেন্টেড আর অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। আমরা প্রথমে মোনোডেন্টেড লিগ্যান্ড বলবো। মোনোডেন্টেড লিগ্যান্ড 3 রকম। প্রথমে যদি আমি অ্যানায়নিক মোনোডেন্টেড লিগ্যান্ড বলি তাহলে আসবে ফ্লুরাইড, ক্লোরাইড, বোমাইড, ঠিক আছে। এটা হচ্ছে এক পরমাণু বিশিষ্ট অ্যানায়নিক মোনোডেন্টেড লিগ্যান্ড। যদি আমি নিউট্রাল পোষম মোনোডেন্টেড লিগ্যান্ড বলি, যেটাকে বহু পরমাণু বিশিষ্ট হতে পারে, যেমন হচ্ছে অ্যামোনিয়া, জল H2O, ঠিক আছে, কমা, তারপর হচ্ছে তোমার CO, NO, এরা হচ্ছে পোষম লিগ্যান্ড। এবার যদি ধনাত্মক মোনোডেন্টেড লিগ্যান্ড বলি তাহলে আসবে NO+, তারপর হচ্ছে NH2, NH3+, তারপর হচ্ছে NO2+, তাহলে এরা হচ্ছে ধনাত্মক
বিশিষ্ট মনোডেন্টের লিগ্যান্ড, এরা হচ্ছে প্রশম মনোডেন্টের লিগ্যান্ড, এরা হচ্ছে অ্যানায়নিক মনোডেন্টের লিগ্যান্ড। ঠিক আছে, এবার যদি অ্যানায়নিক মনোডেন্টের লিগ্যান্ডের যদি আমি 2 বা ততোধিক পরমাণু বিশিষ্ট বলি, তাহলে আসবে OH মাইনাস, তারপর হচ্ছে তোমার CN মাইনাস, তারপর হচ্ছে SCN মাইনাস। এরা হচ্ছে অ্যানায়নিক বহু পরমাণু বিশিষ্ট লিগ্যান্ড। দেখো দুটো পরমাণু আছে, এখানে 2 পরমাণু আছে, এখানে 3টে পরমাণু আছে, তাহলে এরা হচ্ছে অ্যানায়নিক মনোডেন্টের লিগ্যান্ড। এরা হচ্ছে প্রশম, এখানে কোনো আধান নেই, সেই জন্য এটা প্রশম মনোডেন্টের লিগ্যান্ড। এখানে ধনাত্মক আধান আছে, এগুলো হচ্ছে ধনাত্মক মনোডেন্টের লিগ্যান্ড। এবার আসছি আমরা বাইডেন্টের লিগ্যান্ড। বাইডেন্টের লিগ্যান্ড যদি প্রশম উদাহরণ দিই, তাহলে NH2 CH2 CH2 NH2। তাহলে এখানে 2 লোন পেয়ার আছে, এই লোন পেয়ারগুলো কোঅর্ডিনেট বন্ড করবে, সেই জন্য এটাকে 2 দাতা পরমাণু আছে, সেই জন্য এটাকে বলা হয় প্রশম বাইডেন্টের লিগ্যান্ড। তাহলে নাইট্রোজেনের লোন পেয়ার দিতে পারবে ধাতব পরমাণুকে, আবার এইদিকে নাইট্রোজেনের লোন পেয়ার দিতে পারবে ধাতব পরমাণুকে, সেই জন্য এটাকে বলা হয় প্রশম বাইডেন্টেড লিগ্যান্ড। আর একটা উদাহরণ দিচ্ছি, দেখতে পাচ্ছ সংকেতটা, এখানে N আছে, এটা দিতে পারে অসমযোজী বন্ধন, এইটা দিতে পারে। ঠিক আছে, তাহলে এখানে বন্ধনটা করে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে বাইপিরিডিন। পিরিডিন কম্পাউন্ডের 2 নাইট্রোজেনের প্রশম লিগ্যান্ড আছে, অর্থাৎ এখানে 2 লোন পেয়ার আছে, এটাকে বলা হয় বাইপি, BIPI, বাইপিরিডিন বাইডেন্টেড লিগ্যান্ড। ওকে, তাহলে বাইডেন্টেড লিগ্যান্ডকে আমরা এগুলোকে প্রশম দেখতে পাচ্ছি। যদি এর মধ্যে একটা আয়ন বিশিষ্ট কোনো বাইডেন্টেড লিগ্যান্ড লিখি, তাহলে অক্সালেটো, তার সংকেত কি COO মাইনাস, এখানেও O মাইনাস। ঠিক আছে, তাহলে এই যে লোন পেয়ারটা দিতে পারে অসমযোজী বন্ধন, এই লোন পেয়ার একটা দিতে পারে, এখানে 2 আধান আছে, সেই জন্য এটা C2O4 2 মাইনাস। এটা হচ্ছে অ্যানায়নিক বাইডেন্টেড লিগ্যান্ড। তাহলে বাইডেন্টেড লিগ্যান্ডকে আমরা 2 রকম জানলাম, একটা প্রশম বাইডেন্টেড লিগ্যান্ড, একটা অ্যানায়নিক বাইডেন্টেড লিগ্যান্ড। ওকে, এবার আসছি আমরা টাইডেন্টেড লিগ্যান্ড। টাইডেন্টেড লিগ্যান্ডের সংকেত একটা লিখছি, NH2 CH2 2 NH ড্যাশ CH2 2 NH2। ডাইথাইলিন টাইঅ্যামিন, এখানে দেখতে পাচ্ছ নাইট্রোজেনের লোন পেয়ারটা অসমযোজী বন্ধন করবে ধাতব পরমাণুর সঙ্গে, এখানে নাইট্রোজেনের লোন পেয়ারটা অসমযোজী বন্ধন করবে ধাতব পরমাণুর সঙ্গে, এখানে নাইট্রোজেনের লোন পেয়ারটা অসমযোজী বন্ধন করবে ধাতব পরমাণুর সঙ্গে। তাহলে এখানে 3টে দাতা লোন পেয়ার দেখতে পাচ্ছি, সেই জন্য এটাকে বলা টাইডেন্টেড লিগ্যান্ড, অর্থাৎ এর নাম ডাইথিলিন টাইঅ্যামিন, 3টে অ্যামিন আছে, এখানে একটা NH2, এখানে একটা NH, এখানে একটা NH2। তাহলে এটা হলো টাইডেন্টেড প্রশম লিগ্যান্ড। ঠিক আছে, এবার আসছি আমার টেট্রাডেন্টেড লিগ্যান্ড। উদাহরণ দিচ্ছি, NH2 CH2 2 NH ড্যাশ CH2। ঠিক আছে, CH2 2 দিতে হবে, এখানে CH2 2। ওকে, CH2 2 ড্যাশ NH ড্যাশ CH2 2 NH2 বুঝতে পারছ? তাহলে এখানে দেখো কটা লোন পেয়ার আছে, এখানে একটা লোন পেয়ার দিতে পারে ধাতবকে, এখানে একটা লোন পেয়ার আছে নাইট্রোজেন দিতে পারে, এখানে একটা নাইট্রোজেন দিতে পারে, এখানে নাইট্রোজেন লোন পেয়ার দিতে পারে। তাহলে এইটার নাম হচ্ছে টেট্রাই ইথিলিন। দেখো 3টে ইথিলিন আছে, 1 2 3 ট্রাইথিলিন টেট্রাঅ্যামিন। ঠিক আছে, এইটা হচ্ছে টেট্রাডেন্টেড লিগ্যান্ড, কারণ 4টে লোন পেয়ার অর্থাৎ 4টে সাইড আছে, যেখানে আমি এঁকে দেখিয়েছি 1 2 3 4, এগুলো ধাতব পরমাণুর সঙ্গে কোঅর্ডিনেট বন্ধন করবে, সেই জন্য এটাকে বলা টেট্রাডেন্টেড প্রশম লিগ্যান্ড। এবার আসছি আমরা পেন্টাডেন্টেড লিগ্যান্ড, যেটাকে আমরা EDTA 3 মাইনাস বলি। তার সংকেত লিখছি আমি, দেখো NH2, প্রথমেই আমি যাব NH ড্যাশ CH2 COO মাইনাস। ঠিক আছে, CH2 N ড্যাশ CH2 COO মাইনাস, এখানেও CH2 COO মাইনাস, আর 3টে চার আছে EDTA 3A মাইনাস। ঠিক আছে, তাহলে এখানে লোন পেয়ার আছে, এখানে লোন পেয়ার আছে, তাহলে এখানে
লোন পেয়ারের অসমযোজী বন্ধন করছে, এখানে লোন পেয়ারের অসমযোজী বন্ধন করছে, এখানে লোন পেয়ারে অসমযোজী বন্ধন করছে। 5টা সাইড আছে, তাহলে 5টা সাইড ধাতব পরমাণুর সঙ্গে কোঅর্ডিনেট কম্পাউন্ড তৈরি করবে, অর্থাৎ অসমযোজী বন্ধন দ্বারা। সেই জন্য এইটাকে বলা হয় পেন্টাডেন্টের লিগ্যান্ড। তাহলে এই কম্পাউন্ডটার নাম কি? ইথাইলিন ডাইঅ্যামিন। ইথাইলিন, এখানে দেখতে পাচ্ছি ইথাইলিন ডাইঅ্যামিন ট্রাই অ্যাসিটেটো, 3টে অ্যাসিটেটো গ্রুপ আছে, CH2C+- এইদিকে একটা দেখতে পাচ্ছ CH2C+-, এখানে CH2C+-, এখানে CH2C+-। ফলে এইটা হচ্ছে কি বললাম, ডাইথিলিন ডাইঅ্যামিন, এদিকে দুটো অ্যামিন গ্রুপ, টেট্টা অ্যাসিটেটো, সেটার নাম হচ্ছে EDTA3-। এরকম হেক্সাডেন্টের লিগ্যান্ডের উদাহরণ কি? N CH2C+-, এখানে CH2C+- ড্যাশ CH2 CH2 CH2C+- তাহলে এখানে কটা দেখো, এখানে লোন পেয়ার আছে, কোঅর্ডিনেট বন্ধন করবে, এখানে লোন পেয়ার আছে, কোঅর্ডিনেট বন্ধন করবে, এখান দিয়ে কোঅর্ডিনেট বন্ধন হবে, এদিক দিয়ে কোঅর্ডিনেট বন্ধ হবে, এদিক দিয়ে কোঅর্ডিনেট বন্ধ হবে, এদিক দিয়ে। তাহলে 6টা সাইড আছে, সেখানে হেক্সাডেন্টের লিগ্যান্ড। তাহলে এটাকে বলা EDTA4-। ঠিক আছে, ইথিলিন ডাইঅ্যামিন টেট্টা অ্যাসিটেটো, এখানে ট্রাই অ্যাসিটেটো 3টে, সেই জন্য এটা পেন্টা, এটা টেট্টা অ্যাসিটেটো, 4টে অ্যাসিটেটো গ্রুপ আছে। তাহলে ইথিলিন ডাইঅ্যামিন টেট্টা অ্যাসিটেটো, EDTA পুরো নাম ইথিলিন ডাইঅ্যামিন টেট্টা অ্যাসিটেটো 4- আয়ন বিশিষ্ট হেক্সাডেন্টের লিগ্যান্ড। এই লিগ্যান্ডগুলো, সমস্ত লিগ্যান্ডগুলো যতগুলো আঁকলাম, তারা কেন্দ্রীয় ধাতব পরমাণু। ঠিক আছে, যেটা হচ্ছে ভার্নার থিওরি সেন্ট্রাল অ্যাটম, তার সঙ্গে এই লিগ্যান্ডগুলো কোঅর্ডিনেট বন্ধন দ্বারা এই কোঅর্ডিনেশন কম্পাউন্ড তৈরি করবে। ওকে, এবার আসছি আমরা অ্যাম্বিডেন্টের লিগ্যান্ড। যে সমস্ত লিগ্যান্ডের একের বেশি দাতা পরমাণু আছে, 1 বা 2 বা ততোধিক দাতা পরমাণু আছে, যেমন সায়ানামাইড C+N, এখানে মাইনাস, এখানে লোন পেয়ার আছে। ঠিক আছে, তাহলে এর দেখতে পাচ্ছ কার্বন সাইডও দাতা লোন পেয়ার আছে, দিতে পারে। যদি কার্বন সাইড দিয়ে দেয়, তাহলে এইটা হবে সায়ানামাইড কম্পাউন্ড। আর যদি এখানে দেখতে পাচ্ছ নাইট্রোজেন লোন পেয়ার দেওয়া, তাহলে আইসোসায়ানাইড কম্পাউন্ড। তাহলে এটা হবে আইসোসায়ানাইড, আর হচ্ছে সায়ানাইড অ্যাম্বিডেন্টের লিগ্যান্ড। তাহলে দুদিকে লোন পেয়ার থাকলেও যে কোনো একটা দিকের সাইডে দাতা পরমাণু সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে কোঅর্ডিনেট কম্পাউন্ড করবে, তখনই সেটাকে বলা হয় অ্যাম্বিডেন্টের লিগ্যান্ড। ঠিক আছে, তাহলে এখানে সায়ানামাইডের C প্রান্ত যদি কোঅর্ডিনেট করে, সেইটা হবে সায়ানাইড কম্পাউন্ড অ্যাম্বিডেন্টের লিগ্যান্ড। এখানে যদি CN এর নাইট্রোজেন প্রান্ত কোঅর্ডিনেট বন্ধন করে, তাহলে সেইটা হবে আইসোসায়ানাইড কম্পাউন্ড বা আইসোসায়ানাইড অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। এবার হচ্ছে থায়োসায়ানাইড SCN, এটা একে দেখাচ্ছি SC+N, এখানে লোন পেয়ার আছে মাইনাস, এখানে লোন পেয়ার আছে। যদি এখানে এই সালফারের সাইডটা কোঅর্ডিনেট করে, তাহলে এটাকে বলা হয় থায়োসায়ানাইড কম্পাউন্ড। ঠিক আছে, আর যদি N প্রান্তরা করে, আইসোসায়ানাইড কম্পাউন্ড। ঠিক আছে, তাহলে এখানে যদি আরেকটা একে দেখাচ্ছি S-, এই নাইট্রোজেনের প্রান্তটা যদি কোনো কোঅর্ডিনেট করে কোনো মেটাল অ্যাটমের সঙ্গে বা সেন্ট্রাল ধাতব পরমাণুর সঙ্গে, তাহলে এটা হবে আইসোথায়োসায়ানাইড। তাহলে এটা হচ্ছে থায়োসায়ানাইড অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড, এটা হচ্ছে আইসোসায়ানাইড অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। এরকম আর একটা হচ্ছে NO2 দেখো, যদি নাইট্রোজেন প্রান্তরা করে নাইট্রিটো N, আর এখানে অক্সিজেনের মাইনাস, এখানে 2, 3, 6টা 3টে লোন পেয়ার আছে, এঁকেছি দেখো 1, 2, 3। এবার যদি আমি এইটাকে এরমভাবে দেখাই, যদি অক্সিজেন প্রান্তরা কোঅর্ডিনেট করে, তাহলে নাইট্রিটো O, তাহলে এইটার নাম হবে নাইট্রিটো O, আর এইটার নাম হবে নাইট্রিটো N। ঠিক আছে, তাহলে নাইট্রিটো N, তাহলে এরা নাইট্রিটো N অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড, আর এটা হচ্ছে নাইট্রিটো অক্সিজেন প্রান্তরা যেহেতু কোঅর্ডিনেট করছে, তাহলে এটাকে নাইট্রিটো O অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড বলে। এবার একটা তোমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস, চিলেটিং লিগ্যান্ড বা চিলেটিং যৌগ, যেটা তোমাদের ডাক্তাররা চিলেশন থেরাপিতে ব্যবহার করে। চিলেটিং কম্পাউন্ড কি? যদি আমি ইথিলিন ডাইঅ্যামিন NH2 CH2 CH2 NH2 কম্পাউন্ডার
এটাকে বাইডেন্টেড লিগ্যান্ড বলে, প্রসম দেখতে পাচ্ছ এঁকে দেখিয়েছি। যদি সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে বলয়াকৃতি যৌগ তৈরি করে সেটাকে বলে চিলেটিং কম্পাউন্ড। এরকম একটা উদাহরণ, NI এর সঙ্গে দেখো আমি এঁকে দেখাচ্ছি, এখানে NH2 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 NH2, এই নাইট্রোজেনের এইটা একটা ইএন ইথিলিন ডাইঅ্যামিন, এটা একটা ইথিলিন ডাইঅ্যামিন, এটাকে আমি ইএন বলছি, ইথিলিন ডাইঅ্যামিন। এই এন কম্পাউন্ড নিকেলের সঙ্গে DsP2 অর্থাৎ স্কোয়ার প্লেনার হিসাবে আছে, সেইটা হচ্ছে আমার একটা চিলেটিং কম্পাউন্ড, বলয়াকৃতি যৌগ তৈরি করছে। দেখতে পাচ্ছি এখানে বলয়ের মতো আকৃতি যৌগ, নিকেল অ্যাটম, নিকেল সেন্ট্রাল অ্যাটম, তার সঙ্গে ইএন, এদিকে একটা বলয় তৈরি করছে, এদিকে একটা বলয় তৈরি করছে, ঠিক অনেকটা ক্যাংড়ার দাঁড়ার মতো, ঠিক আছে, যেন ক্যাংড়ার দ্বারা নিকেলকে অ্যাটাক করাচ্ছি। এই কম্পাউন্ডই আমরা চিলেশন থেরাপিতে ডাক্তারিতে ব্যবহার করতে পারি। তাহলে এটা হচ্ছে চিলেট কম্পাউন্ড। এই চিলেশন কম্পাউন্ড থেকে আমরা বোরিক অ্যাসিড, পি ব্লকে বোরন নামক একটা অধাতু জানো তোমরা, বোরিক অ্যাসিডের সংকেত জানবে H3BO3। এই বোরিক অ্যাসিড জলের সঙ্গে বিক্রিয়া করে BOH4 মাইনাস প্লাস H প্লাস উভমুখী বিক্রিয়ার দ্বারা BOH4 মাইনাস একটা আয়ন তৈরি করবে। অর্থাৎ বোরিক অ্যাসিড এমনি আমরা জানি মৃদু অ্যাসিড, কিন্তু এই বোরিক অ্যাসিডের জলীয় দ্রবণে গ্লিসারল যোগ করলে, গ্লিসারলের সংকেত লিখছি CH2OH CH2OH CH2OH। এখানে দেখো BOH4 আয়নকে ভাগ করলাম এইভাবে, আর এদিকেও আবার গ্লিসারল আঁকছি CH2OH ড্যাশ CH2OH ড্যাশ CH2OH। এই হাইড্রোজেন আর এই ওইচটা জল হয়ে বেরিয়ে যাবে, দেখতে পাচ্ছ। ফলে কী হবে, চিলেটিং কম্পাউন্ড তৈরি করবে। কীরকম, এইভাবে চিলেটিং কম্পাউন্ড তৈরি করবে। তাহলে এটা বলয় হয়ে গেল, ফলে এটা স্টেবল কম্পাউন্ড, স্টেবল চিলেট কম্পাউন্ড। ফলে এই স্টেবিলিটি বৃদ্ধি পাওয়ার জন্য কী হবে, এই বিক্রিয়াটি বোরিক অ্যাসিডের জলীয় দ্রবণে এই বিক্রিয়াটি ফরওয়ার্ড হবে লা সাতেলিয়ার প্রিন্সিপাল অনুযায়ী। ফলে সম্মুখবর্তী হওয়ার জন্য জলীয় দ্রবণে বোরিক অ্যাসিড জলের প্রচুর পরিমাণে H প্লাস আয়ন হবে, ফলে বোরিক অ্যাসিড তীব্র অ্যাসিড হিসাবে আচরণ করবে। তাহলে এই চিলেট কম্পাউন্ডে যে কোনো অ্যাসিডের তীব্রতা প্রমাণও পাওয়া গেল, ঠিক আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছ এই চিলেটিক কম্পাউন্ডটা কীভাবে তৈরি হলো, বোরনের BOH4 মাইনাস আয়নের 4টে OH যে গ্রুপ আছে, আর গ্লিসারলের যে এইদিকের গ্লিসারলের দুটো, এইদিকে দুটো OH গ্রুপ, এইদিকে দুটো গ্লিসারলের দুটো OH গ্রুপ, আর জল বেরিয়ে যাবে, ফলে চিলেট কম্পাউন্ড হবে। এই চিলেট কম্পাউন্ড স্টেবল, হাইলি স্টেবল কম্পাউন্ড। সো দিস রিয়াকশন ইজ ফরওয়ার্ড অ্যাকর্ডিং টু লা সাতেলিয়ার প্রিন্সিপাল। ফলে H প্লাস আয়নের কনসেন্ট্রেশন ইজ হাই, সো বোরিক অ্যাসিডের জলীয় দ্রবণ গ্লিসারলে কী হলো, আম্লিক ধর্ম ক্ষমতা বৃদ্ধি পাবে। ওকে।